पुष्पा सिर्फ एक नाम नहीं है, पुष्पा मतलब ब्रांड। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে যে মুভিটি এক্সপ্লেন করব তা খুবই জনপ্রিয় একটি মুভি, রিসেন্টলি মুক্তি পাওয়া একটি অ্যাকশন সিনেমা যা আপনাদেরকে অনেক আনন্দিত করবে। সম্পূর্ণ অ্যাকশনে ভরা মুভিটি, যার নাম হলো পুষ্পা 2 দ্য রুল। মুভিটি আপনাদের কাছে অতি সংক্ষেপে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবে, যাতে করে আমি এরকম আরও অনেক ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। জাপানের ইয়াকোমাতে কিছু কন্টেনার এসে পৌঁছায় বন্দরে। যে কন্টেনার লোড করার সময় লাল চন্দন আর একটা বডি পড়ে, তখন শ্রমিকরা হতবাক হয়ে যায় এবং তার বসকে জানায়। সঙ্গে সঙ্গেই বস সেখানে এসে উপস্থিত হয় এবং জিজ্ঞেস করে এই কার বডি। তারা দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। এরপরেই সেই দড়িটা কেটে নিচে নেমে আসে পুষ্পরাজ এবং সবাইকে মারতে থাকে। সে জাপানি ভাষায় সবাইকে বলে, আমার একটা পয়সাও আমি মাটিতে দেই না। ঠিক তখনই একজন গুলি করে পুষ্পাকে, আর সে জলে পড়ে যায়। তখনই মনে পড়ে যায় তার ছোটোবেলার কথা। সে যখন সাঁতার জানতো না, সাঁতার না জানার পরেও জলে ঝাঁপ দিয়েছিল একটি বল আনার জন্য, কারণ সবাই তাকে বলেছিল, তুই যেটা এটা করতে পারিস আমরা মেনে নেব যে তোর বাপ মল্লেটি ভেঙ্কটের আমান। পুষ্পা সম্মানের জন্য সেই জলে তখন সাঁতার না জানা সত্ত্বেও ঝাঁপ দিয়েছিল। এমন সময় পুষ্পার ঘুম ভেঙে যায়। তখনই আমরা বুঝতে পারি যে সে ঘটনাটা সত্য ঘটনা নয়, সে স্বপ্ন দেখছিল, যেটা ভবিষ্যতে গিয়ে সত্যি হতে চলেছে। এটা শ্রীনু তার বিয়ে, সবাইকে তাকে বলে তোর কাজে না গেলেও হবে, কিন্তু শ্রীনু বলে না, বিয়ের আগে পুষ্পা ভাওয়ের কাজ। এরপর সবাই মিলে তারা গাড়িতে ওঠে আর কাজের জন্য রওনা হয়। তাদের মাঝে বসে আছে ভানুয়ার সিং। সবাই বলে, আরে তোমার চেহারাটা এরকম হয়েছে কেন? কাজে যেতে কি ভয় পাচ্ছ নাকি? আরে কোনো ভয় নেই, পুষ্পা ভাও সে এক এসপিকে মেরে জামাকাপড় খুলে নিয়েছিল, কোনো চিন্তা নেই। আর এরপর সবাই গাড়িতে উঠে কাজে চলে যায়। বড় বড় লাল চন্দন গাছ কাটতে শুরু করে, কেটে কেটে ট্রাকে লোড করা হচ্ছিল। আর তখনই ভানুয়ার সিং হঠাৎ করেই তার বন্দুকটি মাথার উপর দিকে উঁচু করে ফায়ার করে। তার মাথার যে চুল, সে চুলটি খুলে নেয় এবং দাড়ি খুলে ফেলে। সবার চোখ তো বড় বড় হয়ে যায়। সবাই এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, কিন্তু ভানুয়ার সিং হঠাৎ আদেশ করে আরও পুলিশ ফোর্সকে সেখানে উপস্থিত হতে। পুলিশ মিলে পুরো জঙ্গল ঘেরাও করে নেয় আর সবাইকে ধরে নিয়ে জেলে নিয়ে চলে যায়। এদিকে শ্রীবল্লভী আসে পূজা দিতে একটা হীরার মুকুট নিয়ে। সে যখন আসে সেখানে, পূজারী বলে, মা তোমার স্বামীর নাম বলো, বংশ পরিচয় বলো, তার নামে পূজা দিচ্ছি। ওপাশ থেকে মোহন হাসে আর বলে, ও কি বলবে যে অনাথ, তার আবার বংশ পরিচয় কিসের? মহান পুষ্পার জন্মদাতা পিতার প্রথম সন্তান মোল্লাটি মহান। শ্রীবল্লভী বলে, পুরোহিতজি আপনি ভগবানের নামে পুজো দিন, কারো নাম না করে সবার মঙ্গল কামনা করেই পুজোটা দিন। সন্ধ্যায় বিয়ে শ্রীনুর মেয়ের বাবা এসে বলে, তোকে বলেছিলাম এসব ছেলের সাথে বিয়ে করিস না, দেখ এখন জেলে পড়ে আছে। মেয়েটা বলে, বিয়ের লগ্ন তো এখনও আছে, তুমি এত চিন্তা করছো কেন? আমি অপেক্ষা করব। তখন লোকটা বলে, মজদুরের জন্য পুষ্পা কি যাবে নাকি থানায়? তখন দেখি পুরো 3-4টা গাড়ি নিয়ে সুটবুট চেন ঘড়ি পরে পুষ্পা থানায় হাজির। পুষ্পা বলে শ্রীনুকে ছেড়ে দিতে হবে আর শ্রীনুর নামে অন্য একজনকে লকআপে রাখতে হবে। আজ তার বিয়ের মতো শুভ কাজে দেরি করতে নেই। কিন্তু থানার পুলিশ বলে, পুষ্পা ভানুয়ার সিং পাল্টে গেছে, তাই রুলসও চেঞ্জ হয়ে গেছে, এখন সব নিয়ম মতো হবে। পুষ্পা হাসে আর বলে, তোমার মেয়ের বিয়েতে না 5 লাখ টাকা যৌতুক দিয়েছিলে, কোন রুলসে দিয়েছিলে? আরও একজনকে বলে, তুমি জায়গা জমি বাইক কিনেছো, ছেলে শহরে পড়ছে, বড় কলেজে লাখ লাখ টাকা ব্যাপার, কোন রুলসে সেই টাকাগুলো দিচ্ছ? এসব শুনে সবাই চুপ হয়ে যায় এবং একজন পুলিশ তখন লকআপ খুলে দেয় আর শ্রীনুকে বের করে দেয়। তার বদলে অন্য একজনকে লকআপে ঢুকিয়ে দেয়। কিন্তু হঠাৎই পুষ্পার চোখ পড়ে শ্রীনুর শরীর আঘাতের চিহ্নর
উপরে। সবার শরীরেই আঘাতের চিহ্ন। ভানুয়ার সিং যে মারাত্মকভাবে তাদেরকে অত্যাচার করেছে, মেরেছে সবাইকে, আর পুষ্পার নাম বলানোর চেষ্টা করেছে, কিন্তু কেউ মুখ খোলেনি। পুষ্পার মাথা যায় পুরো আগুন হয়ে যায়। পুষ্পা আর কতদিন চাকরি আছে, কত বেতন লাগবে, কত ঘুষ খাবে, সব হিসাব করে প্রত্যেককে একবারে টাকা দিয়ে দেয়। পুষ্পা থানা পুলিশ পুরোটা কিনে নেয় সে, আর পুরো থানা সব ছেলেদের নিয়ে চলে আসে। ভানুয়ার সিং এসে দেখে পুরো থানা খালি, সবার রেজিগনেশন লেটার। একজন বলে তার সবাইকে পুষ্পা বাহু কিনে নিয়েছে। ভালো থাকবেন ভানুয়ার সিং, মাথায় হাত দিয়ে বসে থাকে। এদিকে পুষ্পা সিনিয়র বিয়ে করায়, আশীর্বাদ দেয়, ভালোভাবে বিয়ে সম্পন্ন হয়। এরপর পুষ্পা যাবে সিএম এর সাথে দেখা করতে। রেডি হয়ে পুষ্পা যায় শ্রীবল্লভীর সাথে দেখা করতে। পেছন থেকে জড়িয়ে ধরে, গলায় কিস করে। পুষ্পা শ্রীবল্লভী বলে, জানো এমন করো না, সকাল সকাল ফিলিং চলে আসলেও কিন্তু তোমার কাছে যাওয়া হবে না। পুষ্পা কথা শোনে না, আবারও কিস করে। শ্রীবল্লভী বলে, যাও সিএম এর সাথে দেখা করে আসো, আর একটা পিক নিয়েও আমি ফ্রেম করে রেখে দেবো, আর সবাইকে বলবো আমার হাজব্যান্ড সিএম এর ঘনিষ্ঠ। কিন্তু পুষ্পা শ্রীবল্লভীকে জ্বালাতেই থাকে। এবার শ্রীবল্লভী হাত ধরে পুষ্পাকে আর উপরে নিয়ে যায়। পুষ্পা বলে, আরে বড় দুষ্টুমি করছিলাম, ছাড়ো ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে, যাবে, তোমার ছবি তো নেওয়া লাগবেই তাই না? শ্রীবল্লভী বলে, এখন যা লাগবে সেটা নেব, তারপরেই যেতে পারবে তুমি। এরপর বউয়ের আবদার মিটিয়ে পুষ্পার নিচে যখন নেমে আসে, তখন কেশবকে জিজ্ঞাসা করে পুষ্পা, কেশব দেরি হয়ে গেল নাকি? কেশব বলে, না বস, আপনি একদম টাইমেই আছেন। এরপর সিন্ধাপাকে নিয়ে পুষ্পা যায় সিএম এর অফিসে। সিএম সবার সাথে কথা বলছে, দেখা করছে। এরপর সিন্ধাপাকে বলে, আরে কি খবর, সব ঠিকঠাক আছে তো? সিন্ধাপা পুষ্পাকে পরিচয় করিয়ে দেয়। সিএম বলে, হ্যাঁ শুনেছি পুষ্পার নাম, তোমার সিন্ডিকেটের টাকায় আমার পার্টির অনেক উপকার হয়েছে, এভাবেই আমাদের সাথে থেকো। তখন পুষ্পা সিএম এর পাশে যায় এবং আর একজনকে একটা ছবি ক্লিক করতে বলে। তখন সিএম সরে গিয়ে বলে, আরে 2 দিনের ছেলে এভাবে তার সাথে ছবি তুলতে আছে, এরকমভাবে ছবি তুললে তার ইমেজ নষ্ট হয়ে যাবে। স্মাগলারের সাথে ছবি পেপারে টিভিতে গেলে পুরো রেপুটেশন নষ্ট হয়ে যাবে, তখন আমার পদের কি হবে? এরপর ছেলেরা ফিল্ম নষ্ট করে দেয়। সিএম পুষ্পা আস্তে আস্তে বেরিয়ে আসে বাইরে। শান্ত সিদ্ধাপা বাইরে আসে আর বলে, পুষ্পা বড় মানুষ, বেশি বেশি বলে ফেলেছে সিএম, কিছু মনে করো না। তখন পুষ্পা বলে, স্যারজি আপনি কি আমার সাথে ছবি তুলতে কোনো আপত্তি আছে? তখন সিদ্ধাপা বলে, না না না, কেন তুলবো না, পুষ্পা আমার জিগরি দোস্ত, আমি তো ছবি তুলতেই পারি। তখন পুষ্পা সিন্ধাপাকে সিএম হওয়ার প্রতিশ্রুতি দেয়। সিন্ধাপা বলে, আরে পাগল হয়েছো নাকি, টাকা সব মিলিয়ে 100 কোটির উপরে লাগবে। পুষ্পা বলে দিলাম, প্রতাপ রেড্ডির সাথে দেখা করে আসেন আর খেলা ফাইনাল করে আসেন, একটা খিচিক করে ছবি তুলে রাখেন, 24 তারিখের শপথের দিন আমার বাড়িতে টাঙিয়ে রাখবো, আমার বউ আবদার করেছে বলে কথা। এরপর একটা ছবি তুলে পুষ্পা চলে আসে বাড়িতে। সিন্ধাপা হা হয়ে তাকিয়ে থাকে। কিছুদিন পর সিন্ধাপা যায় দিল্লি, সে প্রতাপ রেড্ডির সাথে দেখা করতে। আর সিএমকে বলে, আমি সিএম হলে কি সমস্যা আছে, আমাকে একটা সিট দিন। তখন প্রতাপ রেড্ডির ভাইয়ের ফোন আসে। ফোন দিয়ে সে পুষ্পা 5 কোটি টাকার সোফা নিয়ে এসেছে। ফোনটা পুষ্পা নিয়ে বলে, স্যারজি যেভাবেই হোক সিদ্ধাপাকে সিএম বানাতে হবে, আর আপনাকে একটা সোফা পাঠিয়েছি, আশা করি আপনার পছন্দ হবে। আপনার এমন আরও অনেক সোফা আমি রেডি করছি, আপনি শুধু কাজ করুন। এরপর প্রতাপ রেড্ডি দেখে তার সোফায় টাকার বান্ডিল বান্ডিল। প্রতিজ্ঞা তো হয়ে গেল, এখন টাকার জোগাড় করতে হবে। পুষ্পা আসে শ্রীলঙ্কাতে। এবার সে লাল চন্দন দেশে বিদেশে সাপ্লাই করবে। বড় পার্টির সাথে একটি মিটিং হয়, এর জন্য আসে পুষ্পা। লোকটা আসে হেলিকপ্টারে। সে দেখে 2 জন ট্রাকে এসেছে। তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, আরে ভাই, এসব ছোটোখাটো পার্টি কেন নিয়ে আসো, সময়টা নষ্ট করো না। এরপর পুষ্পা এসে বসে লোকটা বলে, 10 থেকে 20 টন লাগবে না, 1000 টন মাল লাগবে, আর ইন্ডিয়া থেকে আমি এরকম 10 থেকে 20 টন ঘরে বসেই
কিনতে পারি। তখন পুষ্পা বলে 100 টন লাগবে না তুমি 10 টন কিনে দেখাও। তখন লোকটা ফোন দেয় মুরগানকে, মুরগান ফোন দেয় পুষ্পাকে, সে আরও একজনকে ফোন দেয়, সেও ফোন দেয় পুষ্পাকে, আর এক বাঙালিকে বলে আপনার কাছে 10 টন মাল হবে। সে বলে আপনার মাল যদি আর্জেন্ট লাগে তাহলে একটা ফোন নম্বর দিচ্ছি, ফোন দিয়ে কথা বলুন। আর সেই ফোন নম্বরটা হচ্ছে পুষ্পার। এতক্ষণে সে বুঝে গেছে তার সামনে কে বসে আছে। এখন পুরো ইন্ডিয়ার লালচন্দন সিন্ডিকেট লিডার পুষ্পারাজ। এরপর সে ডিল করে ফেলে 2000 টন লালচন্দন, প্রতি টন 2.5 কোটি টাকা, 5000 কোটি টাকার একটি ডিল হয়। 100 কোটি মাইনাস করে টাকা ডেলিভারি করে দেবেন, অনলি ক্যাশ। তখন লোকটা বলে 100 কোটি কম কেন? পুষ্পা উঠে হেলিকপ্টারে চলে আসে ইন্ডিয়াতে। লোকটা যে ট্রাক দেখে পুষ্পাকে ছোট পার্টি ভেবেছিল, সে ট্রাকে করেই তাকে ফিরে যেতে হয়। আর এরপর ইন্ডিয়া ফিরে পুষ্পার সব সিন্ডিকেট মেম্বারকে তার বাড়িতে ডাকে, কাউকে 100, কাউকে 150, কাউকে 200 টন রেডি করতে বলে। শ্রমিকদের পারিশ্রমিক বাড়িয়ে দেওয়া, ট্রাক ম্যানেজ করে রাখার কথা পুষ্পা বলতে থাকে। ঠিক তখনই শ্রীবল্লভী আসে আর পুষ্পাকে বলে আচ্ছা দেখো তো আমি মাংস রান্না করেছি, সব ঠিকঠাক আছে কিনা? পুষ্পা মুখে নিয়ে বলে আরে শ্রী, লবণ এত বেশি কেন? শ্রীবল্লভী রান্নাঘরে চলে যায় আর থালা বাসনে জোর জোর করে শব্দ হতে থাকে। কেশব বলে ভাই, ভাবি তো সব মাংস ফেলে দিচ্ছে। তখন পুষ্পা সবাইকে বসতে বলে আর রান্নাঘরে যায়। আর রান্নাঘরে গিয়ে শ্রীবল্লভীকে জড়িয়ে ধরতেই আরে আমার মুখে টেস্ট ছিল না, এই জন্যই হয়তো এমন হয়েছে। তোমার রান্না একদম পারফেক্ট আছে, কোনো সমস্যা নেই। তখনই শ্রীবল্লভী বলে না, আমার কিছু তোমার ভালো লাগে না, এত কষ্ট করে তোমার জন্য রান্না করছি, কিন্তু তুমি সবার সামনে আমাকেই অপমান করে দিলে। এরপর সে আবার নতুন করে রান্না করতে যাবে, কিন্তু শিল্পাটা নামানোর সময় হঠাৎ তার পায়ে লাগে, ব্যথা পায়। পুষ্পা শ্রীবল্লভকে বসিয়ে হলুদ লাগিয়ে দেয় আর বলে বউ, আরে আমি তো বাইরে সবার সামনে একটু ভাব নিচ্ছিলাম, তোমাকে একটু এমনকি এমনি বকা দিচ্ছিলাম, না হলে সবাই কি ভাববে। পুষ্পা শ্রীবল্লভীর পায়ে কিস করে, আদর করে দেয়। এরপর সে মিটিংয়ে যেতে চাইলে শ্রীবল্লভী তাকে মানা করে, এখন তো যেতে দেবো না, ফিলিংস আসছে, তুমিও আসো। পুষ্পা বলে যাই, সবাই কি বলবে, কি ভাববে। শ্রীবল্লভী কিছু শোনে না। এরপর দুজনে রোমান্সে ডুবে যায়। এদিক বিভিন্ন জায়গা থেকে লালচন্দন আসতে শুরু করে, কিন্তু হঠাৎ একদিন ভানুয়ার সিং রাস্তায় একজন সিন্ডিকেট মেম্বারকে আটক করে। সে নেমে যখনই বলে এটা পুষ্পার মাল, তখনই ভানুয়ার সিং 30 কোটি টাকার লাল চন্দনের 3টা গাড়ি জ্বালিয়ে দেয়। এরপর সে বলে এটা আপনি ভালো করলেন না, আপনাকে পুষ্পা ছাড়বে না। কথাটা শুনে ভানুয়ার সিং এর মাথা আরও গরম হয়ে যায়। সে সাথে সাথে লোকটাকে ওভারব্রিজ থেকে ঠেলে ফেলে দেয়। লোকটি সেখানেই মারা যায়। সবাই শ্মশানে এসে উপস্থিত হয়, এমপিও আসে। সিন্ডিকেট মেম্বাররা বলে স্যার, এভাবে আর কতদিন পুষ্পার সাথে ভানুয়ার সিংয়ের এই ঝামেলা না মিটলে এই শ্মশানে কিন্তু আসা যাওয়া প্রতিদিনের কাজ হয়ে যাবে। সিন্দাপা আসে ভানুয়ার সিংয়ের সাথে দেখা করতে। সিন্দাপা বলে আমাদের এই ধান্দায় টিকে থাকতে হলে পুষ্পাকেও লাগবে, সাথে তোমাকেও লাগবে, তাই এই সব কিছু ভুলে যাও। ভানুয়ার সিং বলে স্যার আপনি আপনার জামা প্যান্ট খুলে ফেলুন। তখন সিন্দাপা বলে আরে এটা কেমন কথা? তখন ভানুয়ার সিং বলে পুষ্পা আমার জামা কাপড় খুলে আমাকে হাসির পাত্র বানিয়ে রেখেছে, সবাই এই বিষয় নিয়ে হাসি তামাশা করে, আর আপনাকে শুধু আমার সামনে খুলতে বললাম আর আপনি পারলেন না। তখন সিন্দাপা জামা প্যান্ট খুলে দেয় আর বলে ভাই, রাজনীতি করতে এসেছি, টাকা কামাতে এসেছি, ইজ্জত তো অনেক আগেই চলে গেছে, তাও তোমার মনের শান্তির জন্য পুষ্পাকে বলবো সেও যেন তোমাকে সরি বলে। ভানুয়ার সিং তো খুশিতে লাল হয়ে যায়। সে সবাইকে ডাকে আর পার্টির আয়োজন করতে বলে আর বলে স্যার, যদি পুষ্পা সরি বলে সবার সামনে তাহলে আমি আপনার দলে আছি। সব রকম আয়োজন চলতে থাকে। সবাই জানে আজ পুষ্পা সরি বলবে। সিন্দাপা, ভানুয়ার সিং সবাই আসে পার্টিতে। এদিকে বাড়িতে বসে পুষ্পা তখন ড্রিঙ্ক করছে। শিবাল্লি বলে দেখো, সিন্দাপা তো আমাদের ভালোই চায়, আর সিন্ডিকেটের রাজত্ব করতে হলে যদি এটা করতে হয় তাহলে করা উচিত। দেখো তুমি যেটা ভালো করছো সেটাই করো। এরপর শিবাল্লি, পুষ্পা, কেশব সবাই সেই পার্টিতে আসে। সব গান বাজনা বন্ধ করে হয়। টেবিলে বসে পুষ্পা আর ভানুয়ার সিং। সিন্দাপা বলে আরে 2 অক্ষরের শব্দ বলতে কি সমস্যা পুষ্পা?
বলে দাও। শেখ স্যার, সরি শেখ। একটা টেপ রেকর্ড করে সেই রেকর্ডিংটা বারবার শুনতে থাকে এবং বাজাতে থাকে। পুষ্পা সেখান থেকে গাড়ি নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। রাস্তায় পুষ্পা ভাবে আর কেশবকে বলে, আচ্ছা কেশব, তোর কি বিশ্বাস ছিল আমি কি ভানুয়ার সিংকে সরি বলতাম? কেশব তখন চুপ, শিবল্লিও চুপ। এরপর পুষ্পা বলে, পুরো পার্টিতে লোকজন সবাই জানতো আমি ওকে সরি বলবো না, কারণ আমি এর মধ্যে যুক্ত নেই। তাহলে এখন আমাকে কেউ আর সম্মান দেবে না। এখন উপায়? এই বলে পুষ্পার সাথে সাথে গাড়িটা ব্রেক লাগায়, ইউটার্ন নিয়ে সোজা পার্টির দিকে এগিয়ে যায় এবং দেখে ভানুয়ার সিং তখন গাড়িতে উঠছিল। হঠাৎ করেই ভানুয়ার সিংয়ের গাড়িতে এসে পুষ্পা ধাক্কা মেরে দেয় আর গাড়িটা পড়ে পুলের মধ্যে, আর ভানুয়ার সিং যায় জলের মধ্যে। ভানুয়ার সিং জল থেকে উঠতেই সে দেখে পুষ্পা পুলের মধ্যে মূত্র বিসর্জন করছে আর পুরো পার্টির লোকেরা হাসাহাসি করছে তাকে দেখে। এবার পুষ্পা বলে, সরি শুনকে ফ্লাওয়ার সমঝে, লিখে নে 11 তারিখ সকাল 4টায় 2000 টন মাল চেন্নাই পৌঁছাবে, পারলে তুই ঠিকিয়ে দেখাস। তুই যদি একটা লাল চন্দন আটকাতে পারিস তাহলে এই সিন্ডিকেট রাজ আমি ছেড়ে দেব। এই বলে পুষ্পা সেখান থেকে চলে যায়। পুষ্পা ঠিক 11 তারিখ ভানুয়ার সিং পুরো এলাকায় শহরের সমস্ত ছোট বড় রাস্তায় পাহারা বসিয়ে দেয়। কোনোভাবে একটা গাড়িও যাতে পার না হতে পারে সেরকম প্রস্তুতি করতে থাকে। পুষ্পাও আগে ভাগে থেকেই সমস্ত সেট আপ করে রেখেছিল। ছোট চিকন একটা নদী আছে, একটা ড্যাম আছে, সেই ড্যাম থেকে জল আসা কমিয়ে সেই পথে ট্রাক নিয়ে রওনা হয়ে যায় সবাই। কয়েকশো ট্রাক ফুল লোড করা। হঠাৎ ভানুয়ার সিংয়ের হঠাৎ মনে পড়ে সে ব্রিজে এসে বসে আছে, কিন্তু তখন নিচের দিকে তাকিয়ে দেখে ব্রিজের জল একদম নেই। তখন সে বুঝে যায় যে এই নদীর নিচ থেকেই কোনো এক রাস্তা দিয়েই বেরোবে। তখন ভানুয়ার সিং সবাইকে পাঠিয়ে দেয় বিভিন্ন রাস্তা দিয়ে, কিন্তু বিভিন্ন রাস্তায় আগে থেকেই হাতি গাছের গুড়ি দিয়ে আটকে দেওয়া হয়েছিল। সবাই বিভিন্ন রাস্তায় আটকে যায়, যে রকমভাবে আটকানো সম্ভব হয় সেরকমভাবে আটকে দিয়েছিল রাস্তাটা। হঠাৎ ভানুয়ার সিং একটা পাহাড়ে এসে পৌঁছায়। সে এসে দেখতে পায় গাড়িগুলো শুকনো একটা রাস্তায় উঠে যাচ্ছে। দেখে তখন সে গরুর গাড়িগুলো দিয়ে রাস্তা ব্লক করে ফেলে আর বন্দুক নিয়ে দাঁড়িয়ে যায়। ট্রাক তার সামনে আসছে এবং ট্রাকের দিকে লক্ষ্য করে সে একের পর এক বন্দুক চালাতে থাকে। পুষ্পা ফোনে গাড়ির ড্রাইভারদেরকে বলে দেয়, তোরা সব গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পড়, জিনিস যা হয় হোক, তোরা অন্তত সেফ থাক। এরপর সবাই একে একে লাফ দিয়ে নেমে পড়ে যায়। ভানুয়ার সিং প্রত্যেকটা গাড়িকে লক্ষ্য করে গুলি করতে থাকে এবং সমস্ত গাড়িকে গুলি করে উল্টে দেয়। লাল চন্দন জড়ো করে নেয়। পুরো মিডিয়া জানাজানি হয়ে যায়, ব্রেকিং নিউজ হয়ে যায়। কিন্তু হঠাৎ শ্রীনিবাস এসে বলে, ভানুয়ার সিং, এগুলো তো লাল চন্দন না, লাল চন্দনের মতন দেখতে কিন্তু অন্য এক প্রজাতির গাছ, যার উপরে লাল দেখতে কিন্তু ভেতরে সাদা। এর কোনো দামই নেই, সাধারণ কাঠের দামে বিক্রি হয়। তখন ভানুয়ার সিং দেখে কয়েকশো গরু যাচ্ছে তার সামনে দিয়ে। তখন একজন পুলিশ এসে তাকে একটা গরুর গাড়ি দেয় আর বলে, এটা পুষ্পার গিফট, আপনার জন্য পাঠিয়েছে। এর মানে আসলে চন্দন কাঠ দিয়ে বানানো হয়েছিল গরুর গাড়ি, আর সেই গরুর গাড়ি চেন্নাই পৌঁছে গেছে। ভানুয়ার সিং নিজে সেই গাড়িগুলোকে পথ দেখিয়ে দিয়েছে। পরে মাল ঠিক পৌঁছে যায় চেন্নাইতে। এদিকে পুষ্পা তার পুরো পরিবার নিয়ে দেবীমার পুজো দিতে সেখানে আসে। সেখানে উপস্থিত ছিল কাবরী। কাবরী পুষ্পাকে দেখে কাকু বলে সম্বোধন করে এবং বলে, কাকি দেখো, কাকু আমাকে ভালোবাসে না। পূজা দেওয়ার সময় হঠাৎই শিবাল্লির মাথা ঘুরে পড়ে যায়। সে একটা ঠাকুমা বলে, খুশির খবর, ছোট পুষ্পা আসতে চলেছে। সবাইকে জানানো হয়। পুষ্পাও শোনে সেই কথা। পুরো শরীরে দেবীমার সাজ ধারণ করে, চোখ আঁখে নারী বস্ত্র পরিধান করে, মালা গলায়, ঘুমুর পায়ে সম্পূর্ণ দেবী রূপে নিজেকে সাজিয়ে নেয়। ত্রিশূল উঠিয়ে হাতে দেবীর ভয়ানক রূপ নিজের মধ্যে ধারণ করে আর মা কালী, গঙ্গামা দেবীর আরাধনায় তাকে উৎসর্গ করে এক নৃত্য তাণ্ডব চালায়। সেই রূপ ধারণ করে তার শ্রদ্ধা জ্ঞাপন করতে থাকে। তার চোখে মুখে ভীষণ তেজ। চলন্ত কয়লার উপর তাণ্ডব করে পুষ্পা ব্যক্তি নিজেকে এভাবে উৎসর্গ করে, এতে দেবীর কাছে সে পৌঁছতে পারে মনোবাসনা জানানোর জন্য। ভক্ত এমন আধ্যাত্মিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করে দেবীকে। শিবাল্লি পুষ্পাকে দেখে থামায় এবং বলে, স্বামী, তোমার কিসের আক্ষেপ?
পুরো শহর তোমার দেবীমার কাছে এমন কি চাওয়ার যার জন্য তুমি নিজেকে এমনভাবে উৎসর্গ করছো? পুষ্পা বলে, দেবীমার কাছে একটাই প্রার্থনা, আমার যেন একটা মেয়ে হয়। তার কারণ মেয়ে হলে সে বিয়ের পর তার স্বামীর বংশমর্যাদা পাবে, কিন্তু যদি ছেলে হয় তার বংশকুল কিছুই থাকবে না, আমার মতন হয়ে যাবে। সে বংশমর্যাদাহীন হবে, শুধু বাপের নামটাই থাকবে। ঠিক এমন সময়ে নৃত্য করতে আসা কিছু ছেলে মিলে কাবেরীকে উত্তপ্ত করতে থাকে। তারা বলতে থাকে, কিরে তুইও কি আমাদের মতো নাকি দেখি। শাড়িটা সরিয়ে ঠিক তখনই শাড়ির আঁচল ধরে পুষ্পা কাবেরীকে সরিয়ে দেয় আর একজনের বুকের উপর পা উঠিয়ে দেয়। এরপরে আবারও দেবীমার রুদ্র রূপ সে ধারণ করে। জেগে ওঠে সে, একে একে সবাইকে মারতে থাকে। কেউ দেবীমার মন্দিরে এসে দেবীমার প্রতিরূপকে অসম্মান করবে, এটা পুষ্পা তো কখনোই মেনে নেবে না। সবাইকে মেরে সে মাটিতে শুয়ে দেয়। ঠিক কাবেরীকে উত্তপ্ত করেছিল তাদের মোহন একে একে শাস্তি দেয়। ওদের অর্ধেক মাথার চুল কেটে জুতোর মালা পুড়িয়ে ঘোড়ায় বসিয়ে অপমানিত করা হয়। এদিকে ভানুয়ার সিং আসে চেন্নাইতে। রামেশ্বর হয়ে লালচন্দন শ্রীলঙ্কা যাবে বন্দরে। সব জায়গা ভানুয়ার সিং খুঁজতে থাকে। নৌকার ভিতরে নেই, মাছের বাক্সে নেই, কোথাও নেই। শেষে ভানুয়ার সিং জলের মধ্যে লাফ দেয় আর নিচে দেখে কয়েকশো গরুর গাড়ি নৌকার সাথে দড়ি দিয়ে আটকানো। ঠিক তখনই নৌকাগুলো ছেড়ে দেয়। অনেক স্পিডে তারা শ্রীলঙ্কার সীমানার দিকে এগোতে থাকে। ভানুয়ার সিংহ একটা স্পিড বোট নিয়ে তার পিছু পিছু করতে থাকে, কিন্তু তারা অনেক আগেই শ্রীলঙ্কার সীমানায় ঢুকে পড়েছে। শ্রীলঙ্কার গার্ডরা ভানুয়ার সিংকে আটকে দেয়। এর হাত থেকে এবারও লালচন্দন বেরিয়ে যায়, সে কিছুই করতে পারে না। ওইদিকে পুষ্পা পুরো মাল ডেলিভারি করে দেয় একদম সময় মতন। এরপর একটা কন্টেনার করে পুরো টাকা পৌঁছে যায় পুষ্পার বাড়িতে। কিছুদিন পর যে লালচন্দন আটকে ছিল ভানুয়ার সিং, সেটা নিলামেই হবে, কিন্তু নিলামে গেলে সবাই বুঝে যাবে যে ওটা নকল চন্দন। শেষে ভানুয়ার সিং ঠিক এরপর পুরোটাতে আগুন লাগিয়ে দেয় ভানুয়ার সিং। সেই আগুনে নিজেকেও সে শেষ করে দেয়। আর এদিকে একে একে সব বাজি জিতে যায় পুষ্পা। এরপর সেই টাকার জোরে সিএম হয়ে যায় সিদ্ধাপা। সিএমের শপথ গ্রহণের পরেই পুষ্পার বাড়িতে আসে সিদ্ধাপা। এসে পুষ্পার সাথে ছবি তোলে। খাবার খেতে খেতে বসে শিবাল্লিকে বলে, শিবাল্লি, এই সিএমটা হয়েছে শুধুমাত্র তোমার ছবি তোলার কারণে। তুমি শুধুমাত্র তোমার স্বামীর কাছে ছবি চেয়েছিলে, এজন্য আমি আজ এখানে। সিএমের ফটো টাঙিয়ে দেওয়া হয় পুষ্পার দেওয়ালে। পুষ্পা ভাও রাজ করতে থাকে। সিএম যেহেতু নিজের লোক, সব ক্ষেত্রে তার বিজনেস আরও দ্বিগুণ বেড়ে যায়। এদিকে সকালে শিবাল্লি দেখে পুষ্পা পাশে নেই। স্বামী বলে ডাক দিলে পুষ্পা খাটের নিচ থেকে উঠে আসে। শিবাল্লি বলে, আরে তুমি কোথায় ছিলে? পুষ্পা বলে, আরে আমার ঘুমোনো তো খুব একটা ভালো না, যদি বাবুর কিছু হয়ে যায় বা ব্যথা লেগে যায়, তাই খাটের নিচে শুয়েছিলাম। এরপর শিবাল্লিকে নিয়ে সে কোলে করে ওয়াশরুমে রেখে আসে। এরই মাঝে বাইরে থেকে সবাই পুষ্পাকে ডাকাডাকি করছে গেট খোলার জন্য। সবাই বলতে থাকে ওরা কাবেরীকে নিয়ে গেছে। ফোন দিয়ে মোহনকে বলেছে 2 কোটি টাকা মুক্তিপণ দিতে, আর কাবেরীর যদি কিছু হয়ে যায়। পুষ্পা কিছুই বলে না, গেট লাগিয়ে দেয়। সবাই ভাবে পুষ্পা হয়তো কিছুই করবে না, কিন্তু সে বন্দুক কাঁধে নিয়ে সব লোকজন নিয়ে সোজা চলে যায় টিভি চ্যানেল লাইভে। পুষ্পা বলে, যে করেছি শেষ ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, যেখান থেকে উঠিয়েছি সেখানে রেখে যাবে, যদি একটা চুলও বাঁকা হয় টুকরো টুকরো করে কেটে রেখে দেবো। পুরো শহরের মাঝে দাঁড়িয়ে পুষ্পা ঘোষণা দেয়। কোনায় কোনায় সবাই যেন খুঁজতে থাকে কাবেরীকে। আর কতক্ষণে কাবেরী বাড়ি ফিরছে হাইওয়ে রাস্তা দিয়ে, সেই জন্য সব দোকানপাট বন্ধ থাকবে। এরই মাঝে বীর প্রতাপ রেড্ডি দেখা করে সিন্দাপার সাথে আর বলে, পুষ্পা এসব কি করছে? ওর ভাইজিকে উঠিয়েছে আমার ভাইয়ের ছেলে বোগা রেড্ডি, আমাদের বংশের একমাত্র ছেলে। কিছুদিন আগেই সে জেল থেকে বেরিয়েছে। ওর ভাইয়ের সাথে তো ওর কোনো সম্পর্ক নেই, ভুলে যেতে বলো এসব ম্যাটার। সিন্দাপা ফোন করে পুষ্পাকে বলে, এসব কি পুষ্পা? প্রতাপ রেড্ডির ভাইয়ের ছেলে বোগা কাবেরীকে উঠিয়েছে, এসব ঝামেলা থেকে দূরে থাকাই ভালো। প্রতাপ রেড্ডির সাথে দুশ্মনী করার মতো সামর্থ্য আমাদের নেই। পুষ্পা ফোনে বলে, সিএম হোক আর এমপি হোক, বিষয় যখন আমার ফ্যামিলির ম্যাটার তখন আমি আর কাউকে মানি না। এই বলে ফোন কেটে দেয়। তখন বোগা রেড্ডি ফোন দেয় পুষ্পাকে আর বলে, ভাও টাকার দরকার ছিল, এজন্য ভুল করে উঠিয়ে নিয়েছি, তুমি টাকাটা নিয়ে আসো, আমি ওকে ছেড়ে দেবো। এরপর বোগা রেড্ডির জায়গাটার নাম বলে পুষ্পা সেখানে হেলিকপ্টারে করে কাবেরীর সম্মান বাঁচাতে চলে আসে। টাকার সোফা ফেলে দেয় আর পুরো জায়গাটাতে টাকা উঠতে থাকে। পুষ্পা বন্দুক উঠিয়ে ধরে বোগার গলায়। বোগা বলে, ভাও এদিকে গুলি চললে ওদিকেও গুলি চলবে, সেদিন যে মার মেরেছিলে আজও ভুলতে পারিনি, শুধু কয়েকটা মার খাও, আমাদের হাতে কলিজাটা ঠান্ডা হয়ে গেলে তোমাদের দুজনকেই ছেড়ে দেবো।
কিছুই বলে না। এরপর বোগা রেড্ডি তার ছেলেরা পুষ্পাকে মারতে থাকে। একজন বলে, আরে মজা পাচ্ছি না, মনে হচ্ছে অন্য কাউকে মারছি। তখন একজন দেবী মায়ের শাড়ি পরিয়ে দেয়, হলুদ আবির ছাই দিয়ে পুষ্পাকে দেবী সাজানো হয়, আর তারপরে তাকে মারতে থাকে। সবাই এরপর আরও অনেকজনকে ডেকেছে বোগা, তারাও এসে পুষ্পার হাত পা বেঁধে দেয়, কারণ তারা জানে পুষ্পা কতটা ভয়ানক। এক পর্যায়ে কাবেরীকে নিয়ে আসা হয় পুষ্পার সামনে, আর একজন বলে, কিরে আগের দিন তো আঁচল হাত দিয়েই পাগল হয়ে গেছিলি, আজ দেখি কি করতে পারিস। এরপর পুষ্পা তার রুদ্রমূর্তি ধারণ করে এবং সবাইকে সমস্ত শক্তি প্রয়োগ করে একে একে মারতে থাকে।